স্বাধীনতার সূচকে কেন বাংলাদেশ আসলে পিছিয়ে আছে। আপনারা নিশ্চয়ই গণমাধ্যম খেয়াল করেন এবং গণমাধ্যমে নিশ্চয়ই এই প্রতিবেদনটি লক্ষ্য করেছেন যে গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে বলা হচ্ছে যে বৈশ্বিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ এখন শ্রীলঙ্কা, ভারত, এমনকি পাকিস্তানেরও পেছনে রয়েছে। সেখানে তারা বিভিন্ন কিছু সূচক আছে, ইন্ডিকেটর আছে, সেগুলো দিয়ে এই বিষয়টিকে সামনে আনতে চাইছে। আমি বরং আলোচনাটা এটিইউ তাজ রহমান আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। জাতীয় পার্টি সংসদের প্রধান বিরোধী দল এখন। প্রথমত প্রশ্ন জায়গাটা হচ্ছে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে সেই রিপোর্টটিকে আপনি গ্রহণ করেন কি করেন না, যদি না করে থাকেন কেন করছেন না, যদি গ্রহণ করেনও বা সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এটা একমত হওয়ার কোনো কারণ আছে এই রিপোর্টের সাথে আপনার? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচক সুভাষ সিংহদা এবং রবিল ভাই সহ দর্শক সবাইকে সালামের শুভেচ্ছা। দেখেন, এই রিপোর্ট যে আমি করি না বা করি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট হলো একটা রিপোর্ট যখন করে বিভিন্ন সংস্থারা, সেই রিপোর্টের পিছনে অনেকগুলো প্যারামিটার থাকে, সে সবগুলো একসাথে করে আলোচনার মাধ্যমে নিয়ে আসে। নিশ্চয়ই এখানে আলোচনার এই টেবিলে আলোচনার জন্য এটা রাখতে হবে, আপনাকে ফেলে দিলে চলবে না। আপনি যা করলো হলো না, যা করলো হলো, এটা হবে না, আমার পক্ষে বললে আমি নেব না। সেখানে নিশ্চয়ই আমাদের ব্যর্থতা আছে। এই ব্যর্থতাগুলো কি সেগুলো আমরা ফাইন্ড আউট করতে হবে। রাজনৈতিক দল এবং সরকারি দল সবাইকে মিলিয়ে আমাদের বাইর করতে হবে। এই দেশটা আমাদের সকলের। আমাদের রাজনৈতিক দলের মতো পার্থক্য, অর্থনৈতিক বৈষম্যতা, সুশাসনের বৈষম্যতা, সুশাসন নাই, এককেন্দ্রিক সুশাসন, এককেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা, এককেন্দ্রিক রাজনীতি, এককেন্দ্রিক নির্বাচনী ব্যবস্থা, এককেন্দ্রিক আপনি যা ভালো মনে করেন সেটা কি সুশাসন হিসাবে ধরলে তো হবে না। এইগুলোতে আপনি বলছেন পাকিস্তানের পিছনে চলে যাচ্ছে। এর কারণটা হলো পাকিস্তানের ইমরান খানকে জেলের মধ্যে রেখে তার দলের নিবন্ধন বাতিল করেও কিন্তু তাকে দামিয়ে রাখতে পারে নাই। কারণ পাকিস্তানের মানুষ নির্বাচনে গিয়েছিল ভোট দিতে এবং নির্বাচন কমিশন সেখানে কিছু করতে পারে নাই। সেই জিনিসটা কিন্তু আমাদের এখানে পিছনে আছে। এই একটাতে যদি আপনি ধরেন। দ্বিতীয় হলো আমাদের দেশের ধনীরা ধনী হচ্ছে, এক দাঁড়ছে উপর থেকে উপরে যাচ্ছে, আর গরিবরা ঠিকই গরিব হচ্ছে। আমাদের এই জায়গাগুলোতেও আমাদের ফাইন্ড আউট করতে হচ্ছে, পারছি না। আমাদের গণতন্ত্রের প্যারামিটারে যদি যান, নির্বাচনী প্যারামিটারে যান, আমরা সবাই একসাথে মিলে নির্বাচনে যেতে পারছি না রাজনৈতিক দলগুলো। সেখানে আমরা একটা ব্যবস্থা তৈরি করেছি, এই ব্যবস্থার মধ্যে যাবেন, না হলে আপনি আসলেন, না আসলে আসেন নাই। এইটাও তো একটা আমাদের আছে। বাংলাদেশের মানুষ একটা পক্ষ, অলমোস্ট 35-40% মানুষ নির্বাচনে যাচ্ছে না। এবার 60% যায় নাই অলমোস্ট। আপনি জানেন নির্বাচন কমিশন বলেছে 41 পয়েন্ট সামথিং ভোটাররা গিয়েছে, বাকি 58 পয়েন্ট সামথিং এই ভোটার উপস্থিতি হয় নাই। বিশাল একটা অংশ যাচ্ছে না। যখনই যাবে না তখনই আপনি কিন্তু ওই যে সার্ভেটা রিপোর্টের মধ্যেই পড়ে গেলেন। তো আমাদেরকে এইগুলো তো সংশোধন করতে হবে। আমার দুটি প্রশ্ন তৈরি হয়েছে। ধরেন আমরা লক্ষ্য করেছি এই বিষয়ে সরকার দলীয় সাধারণ সম্পাদক প্রথমে উড়িয়ে দিয়েছেন এই রিপোর্টকে, বলছেন তিনি মেনে নিচ্ছেন না এই রিপোর্ট, বরং পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আমেরিকা আসলে কতটুকু তার ডেমোক্রেসিতে পিছিয়ে গেছে কিনা সেটি তিনি প্রশ্ন তুলেছেন। যেহেতু আপনি সরকারি দলের সাথে না বিরোধী দলের সাথে আছেন, অতএব আপনারা এই রিপোর্টটাকে গ্রহণ করছেন, মনে করছেন যে আলোচনা টেবিলে আসতেই পারে। কিন্তু আপনি কথা বললেন যে এককেন্দ্রিক ব্যবস্থা একটা চালু হয়ে গেছে সব এক জায়গা থেকেই। এই যে এককেন্দ্রিক ব্যবস্থার সাথে 2009 সাল থেকে জাতীয় পার্টি 2024 পর্যন্ত যে এককেন্দ্রিক ব্যবস্থার সাথে যখন সুযোগ পেয়েছে, যখন প্রয়োজন পেয়েছে, এটা সাথে থেকে গেছে, এটা করেই বা জাতীয় পার্টি কি অর্জন করেছে? এখনো বা জাতীয় পার্টি সংসদে থেকে কি পাচ্ছে? আপনার এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জাতীয় পার্টি 2009 থেকে আছে আওয়ামী লীগের সাথে, মহাজোট করে আসছে। 14তেও ইলেকশনে যাবে না, তারপরে যাওয়া হয়েছে। 18তে গিয়েছে, 24ও যাবে না, যা গিয়েছে। এই দিক থেকে পুরো জাতীয় পার্টিটা বেনিফিটের চেয়ে বেশি হয়েছে কিছু নেতারা। দলের অনেক ক্ষতি হয়েছে, কিন্তু তার সর্বোপরি জাতীয় পার্টি সেই প্রেশার, পাওয়ার বলয়ের প্রেশার, বহিঃশক্তির প্রেশারটা সেটা জাতীয় পার্টি নিতে পারে নাই, শেষ পর্যন্ত ইলেকশনে যেতেই হয়েছে। এই প্রেশারটার বলয়ে দিয়ে যখন একটা রাজনৈতিক দলগুলাকে বা রাজনৈতিক পরিস্থিতিকে, নির্বাচনী ব্যবস্থাকে বাংলাদেশে যখন ফরেন পাওয়ারগুলা কন্ট্রোল করে, আমি কিন্তু বলছি না, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 2000 রেখে আমি গ্যাস দেয় নাই বলে সিআইএ এবং র, ইট ইজ আপনাদের কাছে মিডিয়ার কাছে রিপোর্ট, সে এবং র আমাদেরকে নির্বাচনে 2000 রেখে হারিয়ে দিয়েছে। এই পাওয়ার বলয়েরা যখন আমাদের দেশে পাওয়ারগুলা খেলে, তখন ছোট্ট রাজনৈতিক দলগুলো অনেক সময় বাধ্য হয়ে নির্বাচনে যেতে হয় দল করতে,
দলের রাজনৈতিক অস্তিত্ব রক্ষার্থে যেতে হয়। কিন্তু জাতীয় পার্টি কোন পাওয়ার বলের মধ্যে থেকে আসলে এটার মধ্যে এই নেক্সাসে গেল? কোন পাওয়ার বলে সেটা আমি বলতে পারছি না, দলের চেয়ারম্যান বলতে পারবেন, দলের নীতিনির্ধারণরা বলতে পারবেন। তবে জাতীয় পার্টির একটা পার্সপেক্টিভ ছিল যে এইবার কি নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে, যাবে, একটা ফেয়ার নির্বাচন হবে। সেই নির্বাচনে যতটুকু আশা করেছিল জাতীয় পার্টি, সেই আশানুরূপ ফল পায় নাই। জাতীয় পার্টির অনেক গুড পার্লামেন্টারি, আপনার সাথে যারা এখানে এসে টকশো করেন, আমি দুই একজনের নাম বলি, বাইশা শামিয়াদা পাটোয়ারি, আমাদের ফখরুল ইমাম, আমাদের কাজী ফিরোজ রশিদ, আমাদের পীর ফজলুর রহমান মিসবাহ, এরা এত জাদ্রেলরা যারা ইলেকশন করেছে, ইলেকশন করে কিন্তু আসতে পারে নাই। কারণ ইলেকশনে যেখানে মনে করা হয়েছে যাকে দ্বিতীয় আনা হবে সে আসছে, এতে আওয়ামী লীগের স্বতন্ত্র চেয়ারম্যান ক্যান্ডিডেট যিনি ছিলেন, চেয়ারম্যান প্রার্থী যিনি ছিলেন, চেয়ারম্যান ছিলেন যিনি, ইনিও কিন্তু চলে আসছেন। আমেরিকার ডেমোক্রেসি, ব্রিটেন ডেমোক্রেসিতে যদি দেখেন, লোকাল স্থানীয় নেতাদেরকে স্থানীয় নির্বাচন করতে দিতে হয়, জাতীয় নির্বাচনে পার্লামেন্টে নিয়ে আসে না। কারণ পার্লামেন্টে যদি ডেলিভারি দিতে হয়, পার্লামেন্টে যদি ল মেকিং করতে হয়, ডিবেট করতে হয়, তাইলে তাদের ন্যাশনাল পলিটিক্স ওয়াইডার হিসাবে তাদেরকে এখানে আনা হয়। সেই জিনিসটা আমাদের মিসিং ছিল, আমরা আউট ছিলাম, রেসের বাইরে আসতেই পারিনি। জি, আপনার প্রশ্ন থেকে আপনার উত্তর থেকে আমার একটা প্রশ্ন তৈরি হচ্ছে, আমি নিশ্চয়ই এর পরের সেশনে আপনাকে জিজ্ঞেস করবো প্রারম্ভিক আলোচনা থেকে। আমি বরং একটু সুভাষ সিংহ রায় তার বিশ্লেষণটা শুনে নিই। সুভাষ সিংহ রায়, আমরা যেটা দেখছিলাম যে সমৃদ্ধির সূচক বলেন বা স্বাধীনতার সূচকের জন্য কিছু কিছু তারা ইন্ডেক্সকে তারা সামনে এনেছেন, যেগুলোকে আসলে পরিমাপ করে তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বা এই রিপোর্টটি প্রকাশ করেছেন। সেখানে স্বাধীনতার সূচকে নিয়ে রাজনৈতিক কথা বলা হয়েছে, অর্থনৈতিক কথা বলা হয়েছে এবং আইনি ব্যবস্থার কথা বলা হয়েছে। এগুলোর মধ্য থেকে যদি আমি দুটোকেও খুব আলাদা করে বা তিনটিকে আলাদা করে বলতে চাই, ধরেন এখন যে রাজনৈতিক স্বাধীনতার কথা বলা হচ্ছে বা আমাদের অর্থনৈতিক পরিস্থিতির কথা বলা হচ্ছে বা আইনি ব্যবস্থার যে কথা বলা হচ্ছে, সেখানে আসলে এই রিপোর্টকে চ্যালেঞ্জ করার জায়গাটা কোথায় আছে? চ্যালেঞ্জ করাটা খুব জরুরি। অবশ্যই, নিশ্চয়ই জরুরি। আমি এতক্ষণ ধরে একটু তাজ রহমানের কথাগুলো শুনছিলাম এবং একদম খোলা মনে সে অনেক কথাই ব্যক্ত করেছেন। আপনি খেয়াল করে দেখবেন 1955 সালে 5ই অক্টোবর, আজ থেকে কত বছর আগে, সেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যে বিধবা বিবাহ প্রথা চালু করলেন, সেই বিধবা বিবাহ প্রথার পক্ষে ব্রিটিশ সরকারের কাছে যে আবেদন করেছিল, সেই আবেদনে মাত্র 46 জন স্বাক্ষর করেছিল। তার বিপরীতে এক সপ্তাহের মাথায় 38,000 ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ আবেদন করেছিল। তাই সংখ্যাতত্ত্বের হিসেবে যদি 38,000-কে যদি গুরুত্ব দেওয়া হতো, ভাগ্যে গুরুত্ব দেওয়া হয়নি, তাহলে আজকে নারী প্রগতির, আজকে যে আমরা স্বাধীনতার এই জায়গায় আমরা কোথায় মিলিয়ে যেতাম? না, একই উদাহরণ তো সক্রেটিসের ব্যাপারেও দেওয়া যায়। আমি সেই কথাগুলো আমি বলবার চেষ্টা করছি। প্লিজ। বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন দুইজন অর্থনীতিবিদ, একজন হচ্ছে জাস্ট ফেলান আর J.R. পার্কিনসন, দুইজন একটা ঢাউস বই লিখলেন। বললেন বাংলাদেশ যদি দাঁড়িয়ে যায়, পৃথিবীর সব দেশ দাঁড়িয়ে যাবে। আর হেনরি কিসিঞ্জারের সেই তত্ত্ব যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, তাদের সেই অনুমান কিংবা তাদের যে প্রেডিকশন, সেটা কি কোনো কাজে লেগেছে? বাংলাদেশ তরতর করিয়ে গিয়েছে। জি, আমরা কোভিডকালীন সময়ে আপনার টেবিলে যখন কথা বলছিলাম, অনেক সময় এখানে এসে কথা বলতে পারতাম না, অনলাইনে কথা বলতে হতো। সারা পৃথিবীতে একটা প্রলয় বয়ে গিয়েছে। ঠিক সেই সময় বাংলাদেশে একজন বেসরকারি বড় বিশ্ববিদ্যালয় তারা জরিপ করে বলল, হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে থাকবে, মৃতদেহ সৎকারের সুযোগ থাকবে না। অতএব সেই জরিপ কিন্তু কাজে লাগেনি। ভাগ্যি ভালো। 98 সালে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। আন্তর্জাতিক গণমাধ্যম CNN, BBC বলেছিল 10 মিলিয়ন পিপুল মারা যাবে বাংলাদেশে। তখন প্রধানমন্ত্রী ছিলেন আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটি মানুষকে না খেয়ে মরতে দেননি। অতএব আপনি জরিপ বলেন, যারা জরিপ করছেন তারা কোন উদ্দেশ্যে করছেন, প্রাইমারি ডাটা কি, সেকেন্ডারি ডাটা কি,
এটা নিয়ে বিস্তর বিতর্ক সারা পৃথিবী ব্যাপী। ওকে, এই বিতর্কের বাইরে গিয়ে আমি একটু বিষয়টা আরেকটু সেন্ট্রালাইজ হওয়ার চেষ্টা করি। ধরেন এটিও তাজ রহমান যে কথাগুলো বলছেন সেই কথাগুলোর মধ্যে থেকে অনেকগুলো আমরা এই প্রতিবেদনে উল্লেখ বা দেখতে পাচ্ছি। ধরেন এই প্রতিবেদনে এক জায়গাতে গিয়ে বলা হচ্ছে যে জানুয়ারিতে হওয়া দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে একটি কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থার দিকে শক্তিশালী পরিবর্তন এসেছে। আমি মনে হয় এটিও তাজ এর বাইরে কিছু বলেননি, যে এক দলীয় একটা ব্যবস্থা বা কর্তৃত্ববাদী ব্যবস্থা, এবং তারা বলছেন যে আওয়ামী লীগ তার 15 বছর শাসনকাল টিকিয়ে রেখেছে বিরোধী দলগুলোকে যারা আছে সবাইকে বয়কট করে। এই বক্তব্যেরও কি আসলে চ্যালেঞ্জ করা যায়? আপনি যখন একটু তাজ রহমানের কাছে প্রশ্ন করেছিলেন, দ্বিতীয় প্রশ্নটি, জি, তাজ রহমানকে ধন্যবাদ। তিনি যে জায়গায় সীমাবদ্ধতা সেটা কিন্তু স্বীকার করেছেন। তিনি বলেছেন যে জাতীয় পার্টির যারা মূল নেতৃত্বে আছেন তারা এই কথাগুলো উত্তর দিতে পারবেন। জি, আপনি খেয়াল করুন তো, একটি বিরোধী দলের রাজনীতি করছে, সরকার বিরোধী অবস্থান রয়েছে, জনগণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, তখন একটি পত্রিকায় তার পার্টির মূল নেতা, তাজ ভাইয়ের পার্টির মূল নেতা, সে সাক্ষাৎকার দিয়ে বলছেন বিদেশিদের দিকে তাকিয়ে আছি, তারা যদি সফল হয় আমরা সফল হব। ওকে, তাহলে রাজনীতিবিদদের মধ্যে যদি বাংলাদেশ বোধ জাগ্রত না থাকে, তাহলে সেই রাজনীতির আপনি সংজ্ঞা কিভাবে দিবেন? অতএব স্বাভাবিক কারণে একটু তাজুর রহমান যথার্থই বলেছেন। অতএব এই যে কথাগুলো, পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তিনি আসলেন, এসে যখন আপনারা গণমাধ্যমের কর্মীরা জিজ্ঞেস করলেন যে কি পরিস্থিতি, কি কথা হলো, কি বিষয় হলো, বলছে এ কথা বলতে মানা আছে। অতএব আপনার রাজনীতিতে যেই সাহসিকতা এবং রাজনীতিতে সঠিক তথ্য উপস্থাপন করা এবং মানুষকে সংগঠিত করে এগিয়ে চলা রাজনীতিবিদদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আপনি খেয়াল করুন তো, 2004 সাল, আজ থেকে 20 বছর আগে, কি ভয়ঙ্কর একটা সময় গিয়েছে। 11ই ডিসেম্বর প্রথম আলোতে একটা বড় শিরোনাম হচ্ছে লাল হরপে 50 লাখ মানুষের 1050 কিলোমিটার মানববন্ধন, আওয়ামী লীগের মানববন্ধন। আপনি যদি মানুষের সাথে না থাকেন, মানুষকে সংগঠিত করতে না পারেন, তাহলে আপনি যতই এদিক ওদিক নড়াচড়া করেন, যতই তথ্য দেন, যতই বড় বাড়িতে দৌড়াদৌড়ি করেন, আপনার কিন্তু কোনো ফল কিন্তু কাজে আসবে না। এটা প্রমাণিত হয়েছে। অতএব আপনি বর্জনের কথা যে বলছেন, কারা বর্জন করেছে? 27টি নিবন্ধিত দল রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করেছে। না, 27টি নয়, 27টি। মানে নিবন্ধিত অনিবন্ধিত মিলে 27টি। তার এই অংশগ্রহণ করেছে। 70 নির্বাচনে তো বলা হয়ে থাকে যে এই তখনকার পূর্ব পাকিস্তানে, অর্থাৎ আমার এই বাংলাদেশের এখানকার দ্বিতীয় বৃহত্তম দল বলা হতো মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর ন্যাপ, ভাসানী ন্যাপ। সেই ভাসানী ন্যাপ তো নির্বাচনে অংশগ্রহণ করেনি। অতএব কি এই প্রশ্ন করা যায় যে নির্বাচনটি স্বাভাবিক হয়নি, নিরপেক্ষ হয়নি? অতএব এই প্রশ্নগুলো কিন্তু অনেকেই করবেন। অতএব আমি করাটাও আপত্তি দেখি না, কিন্তু কতটা যথাযথ এবং কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু ভাবা দরকার। শেখ রবিউল আলম, আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। সুভাষ যেটা বলছিলেন যে আসলে সাহসিকতার পরিচয় এক, তিনি সরাসরি তাজ ভাইকে উল্লেখ করে বলছিলেন যে আসলে সাহসিকতার পরিচয় রাজনীতির মাঠে কতটুকু দেয়া গেছে। আমি এটা জানতে চাইবো যে বিএনপি আসলে সাহসিকতার জায়গা থেকে পাশাপাশি আরেকটা যে মাঠের মানুষ, সাধারণ মানুষের পাশাপাশি বা সাধারণ মানুষের সেন্টিমেন্ট কতটুকু ধরতে পেরেছে। ইভেন যদি আপনি মানে সামনে যে উপজেলা নির্বাচনের প্রসঙ্গটিও আসছে, সেখানেও আমরা দেখছি যে বিএনপি লাগাতার আরেকটি বর্জনের দিকেই যাচ্ছে। আসলে এসব বর্জন দিয়ে কি অর্জন হবে, পাশাপাশি যদি এই প্রতিবেদন নিয়ে আপনি মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিরোধী সহ আলোচক এবং যারা যুক্ত আছেন। বিএনপি সাধারণ মানুষের সেন্টিমেন্ট ধারণ করেই তো রাজনীতি করছে। রাজনৈতিক দলের দায়িত্বটাই হচ্ছে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, গণতন্ত্র, ভোটের অধিকার, তাই না, অংশগ্রহণমূলক নির্বাচন, জনরায়ের প্রতিফলন, এগুলো তো ঘাটতি আছে এবং এটা তো ক্ষমতাসীন দল আওয়ামী লীগ দখল করে নিয়েছে। এটা শুধু দেশীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক জায়গা থেকেও দেখবেন যে বলা হচ্ছে যে বাংলাদেশের এই যে স্বাধীনতার কথা যেটা বললেন আপনি, সেটা যে পিছিয়ে আসছে, আমি বলবো প্রায় শূন্যের কোঠায় চলে আসছে। তো কারা এটা করছে? ক্ষমতাসীন আওয়ামী লীগ। আচ্ছা, আমাদের শক্তি সামর্থ্য কমা যাচ্ছে, উনাদের শক্তি সামর্থ্য তো অনেক বেশি হয়ে গিয়েছে, যার জন্য জনগণকে আর মানে তার স্বাধীনতা সে উপভোগ করতে পারছে না। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এত শক্তিশালী হয়েছে যে কোনো দাবি, কোনো প্রতিবাদ, কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, নিয়মতান্ত্রিক যেগুলি আছে সেগুলি উন্নত দমন পীড়নের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে।
তো সেটা কি কাম্য কিনা, আর সেটা কি অবাধ স্বাধীনতা কিনা, আর যেটা সরকারি দল করছে সেটাকে স্বাধীনতা বলবেন? আমি যদি একটু অন্য জায়গায় যাই আপনাকে বলতে পারি, আমরা তো রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করলাম, দেখেন সেটি কিন্তু আজকে শূন্যের কোঠায়। এখন কেন স্বাধীনতা হরণ হলো বা হ্রাস পেতে থাকলো, এটা তো একটা প্রশ্ন। কয়েকটা কারণ, যেমন ধরেন স্বাধীনতা জনগণকে শক্তিশালী করে, অতএব জনগণ শক্তিশালী হলে আওয়ামী লীগের ভীতি আছে, যার ফলে সে নিয়ন্ত্রণ করে। আবার জনগণের অধিকার আপনার নিশ্চিত করে হচ্ছে স্বাধীনতা। জনগণ যখন স্বাধীন থাকে সব সেক্টরে, তখন তার অধিকারটা সে নিশ্চিত করতে পারে। জনগণের অধিকার নিশ্চিত হলে আওয়ামী লীগের ক্ষমতার বাইরে যাওয়ার সংখ্যা থাকে, যার ফলে সে নিয়ন্ত্রণ করে। আবার জনগণের স্বাধীনতা সরকারকে দায়বদ্ধ করে, সরকারটি দায়বদ্ধ হতে চায় না, সে অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে চায়। নির্বাচন নামে প্রহসন, আচ্ছা তফসিল মানেই নির্বাচন, গেজেটের নাম প্রকাশ মানেই হলো জনপ্রতিনিধি। এইভাবে গণতন্ত্রের নামে শুধু শিডিউল ঘোষণা করা হচ্ছে আর একটা সরকার গঠন হয়ে যাচ্ছে, জনগণের ভোটের প্রয়োজন হচ্ছে না। ওই যে স্বাধীনতা থাকলে জনগণ তার ভোটের অধিকার নিশ্চিত হয়, যেটা আমি বলছিলাম আপনাকে, সরকারের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হয়। আর হচ্ছে স্বাধীনতা থাকলে জনগণ সোচ্চার হয়। এই সব কয়টি জায়গায় আওয়ামী লীগের ভীতি থাকার কারণেই কিন্তু আজকে আমরা স্বাধীনতার সূচকে পিছোতে পিছোতে শূন্যের কোঠায় চলে এসেছি, এবং এই দায় কিন্তু সরকারের। আর এর জন্য দায়ী হচ্ছে সরকারের ক্ষমতালোভিতা। আমি আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতা নদীর স্রোতের মতো অবাধ নয়। একজনের স্বাধীনতা আরেকজনের স্বাধীনতা দ্বারা সীমাবদ্ধ, কিন্তু ক্ষমতাসীনদের স্বাধীনতা যখন অবাধ হয়ে যায় নদীর স্রোতের মতো, এবং তারা কোনো সীমাবদ্ধতার মধ্যে না থেকে যদি সেটা অবারিত হয়, তখন হচ্ছে আরেক গোষ্ঠী বা আরেক সাধারণ মানুষের স্বাধীনতা থেকে বঞ্চিত হয়, যার চিত্রটা বা যার আপনার সামগ্রিক চিত্রটা কিন্তু এই রিপোর্টের মধ্যে ফুটে এসেছে। আচ্ছা রবি ভাই, আমি একটু যদি ছোট্ট করে জানতে চাই, এখন তর্কের খাতিরে ধরেই নিলাম যে ধরেন এখন আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন বিএনপি ক্ষমতায় আছে, গ্লোবাল ইন্ডেক্সে এরকম একটা রিপোর্ট প্রকাশ হয়েছে। আপনি কি এখন যেভাবে এই রিপোর্টটাকে গ্রহণ করছেন, তখন কি আপনারা এই রিপোর্টটাকে গ্রহণ করতেন? এই প্রক্রিয়ায় যদি বিএনপি ক্ষমতায় থাকে অবশ্যই গ্রহণ জাতি করত, এবং আমাকেও করতে হতো। নাকি আপনার বক্তব্য কি ডিফারেন্ট হতো? অবশ্যই ডিফারেন্ট হতো। কারণ হচ্ছে যে আপনি যে প্রক্রিয়াটা আপনি শোনেন, আপনি আওয়ামী লীগের বিএনপির মধ্যে অনেকগুলি পার্থক্য রয়েছে, সে আপনি এই অল্প সময় হয়তো শুনতে চাইবেন না, এই জন্য আমি বলতে চাই। আওয়ামী লীগ বারবার ক্ষমতা এসেছে, 3টি বড় সংশোধনী করেছিল এই পার্লামেন্টে। আপনি জানেন চতুর্থ সংশোধনী দলের স্বার্থে করেছে, ক্ষমতা থাকার স্বার্থে করেছে, বাকশাল একদলীয় শাসন। তারপর তারা এসে করেছে আপনার পঞ্চদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, নিজের অধীনে নির্বাচন করেছে ক্ষমতায় থাকার জন্য, দলের স্বার্থে, নিজেদের স্বার্থে। তারপরে করেছে ষোড়শ সংশোধনী। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যে ইমপিচমেন্টের যে ক্ষমতাটা ছিল, সেই ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা বাতিল করে দিয়ে সংসদের কাছে নিয়ে দলের কাছে নিয়ে গিয়েছে। 3টেই করেছে দলের স্বার্থে, নিজেদের স্বার্থে। আপনি বিএনপির জায়গায় আসেন, বিএনপি ক্ষমতায় এসে আমি 3টে সংশোধনীর কথা বলি। পঞ্চম সংশোধনী করেছিল বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে, অর্থাৎ জনগণের স্বার্থে, ভোটাধিকারের স্বার্থে। তারপর আপনি যদি আসেন, দ্বাদশ সংশোধনী করেছিল, সংসদীয় পদ্ধতির সরকার করেছিল। তার মানে হচ্ছে কি, জবাবদিহি সরকার, পার্লামেন্টের কাছে সরকার দায়বদ্ধ থাকবে, পার্লামেন্ট জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তার মানে জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। লাস্টে করেছিল ত্রয়োদশ সংশোধনী, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছিল গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে। তাহলে এই দুটি দলের মধ্যে দেখেন, আওয়ামী লীগ যখন সংবিধান সংশোধন করে দলের স্বার্থে, নিজেদের স্বার্থে। ত্রয়োদশের কথা বললে আবার এই মতটাও তো আছে যে আসলে বিএনপি যে খুব উইলিংলি করেছে তাও তো না, বিএনপি কে করাতে বাধ্য করা হয়েছে। আন্দোলন ছিল, জনগণের দাবি ছিল। আমি আন্দোলন এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকা তো রাজনৈতিক দলের দায়িত্ব, সেটা তো আমরা করেছি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার একবার চাইবো, আবার বাতিল করে দিয়ে ক্ষমতায় থাকবো, আওয়ামী লীগের মতো এরকম রাজনৈতিক দেউলত্বের পরিচয় তো দেয়নি। ওকে, নিশ্চয়ই আমি শুনবো, নিশ্চয়ই শুনবো সুভাষ সিং রায়ের কাছে। আমি একটা বিরতি নেই, বিরতিতে যাওয়ার আগেই বরং আমি এটিও তাজ রহমান আপনার কাছে প্রশ্নটি রেখেই বিরতিতে যেতে চাই। আমি ফিরে এসে জানতে চাইবো যে আসলে আপনি বলছিলেন, হ্যাঁ না না ওকে ঠিক আছে, আমি ফিরে এসে প্রশ্নটা করবো। ছোট্ট একটা বিরতি, ফিরবো। তৈরি হয়েছে জাতীয় পার্টির মধ্যে একটা লম্বা সময় আওয়ামী লীগের সাথে একত্রে রাজনীতি করা, জোট করা বা নির্বাচন করার মধ্য দিয়ে। এখন এই বাস্তবতার পরেও এই উপজেলা নির্বাচনে জাতীয় পার্টি কেন এত আগ্রহী হচ্ছে, যেহেতু তারা জানেই যে সমঝোতার পরেও আসলে কোনো কিছুই উইন হয় না, সেক্ষেত্রে আবার আপনারা প্রতীক নিয়েও যাচ্ছেন নির্বাচন করতে, কেন এটা জাতীয় পার্টি চাইছে? দেখেন, আমি এখানে দুইটা জিনিস বলবো। একটা হলো আমার ব্যক্তিগত অপিনিয়ন, আর হলো দলের পার্সপেক্টিভে। ব্যক্তিগত অপিনিয়ন হলো যে আমাদের মনে হয় দলের নীতি নির্ধারিত মাননীয় চেয়ারম্যান, দলের প্রেসিডিয়াম ডেকে একটা আলাপ আলোচনা করে যদি মনে করেন যে আমাদের এই অবস্থায় আমরা যদি উপজেলা নির্বাচনে যাই, আমাদের তৃণমূলের নেতাকর্মীরা
কতটুকু উপকৃত হবে, দল কতটুকু উপকৃত হবে। Okay. সেই অবস্থা যদি উনি চিন্তা করেন তাহলে হয়তো একটা জিনিসই চিন্তা করছেন। আমি মনে করি যে জাতীয় নির্বাচনে আমরা গেলাম, আমাদের অনেক ক্যান্ডিডেট নির্বাচনে দেওয়া হয়েছে, সেই ক্যান্ডিডেট থেকে ইভেন 26 জনের মধ্যে থেকে আমরা 11 জনে চলে আসছি। কাস্টিং বোর্ড যাকে মনে করা হয়েছে আসবে সে আসবে, গভর্নমেন্ট উইদিন দ্য গভর্নমেন্ট ওয়ার্ড হয়েছে, সেটা আমরা ফিল্ডে গিয়ে দেখেছি। সেই নির্বাচনে এবার গিয়ে আমাদের দল কতটুকু করতে পারবে, দল নিশ্চয় চিন্তা করছেন, দলের চেয়ারম্যান নিশ্চয় চিন্তা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি আওয়ামী লীগের মতো দল অর্ডিন্যান্স দিয়ে প্রতীকী নির্বাচন করার জন্য ব্যবস্থা করেছিল, পরে এটা পাশ করে তারা করেছে, এটা আপনি জানেন। এখন সেই আওয়ামী লীগ আবার এত তাড়াহুড়া করে তাদের সেই প্রতীক উঠিয়ে নিচ্ছে, বলতেছে না ওপেন করে দেওয়া হবে। সেই ওপেন দেওয়া করা হচ্ছে কারণ হলো প্রতিযোগিতামূলক করার জন্য। প্রতিযোগিতা করতে গিয়ে এখানে হবে কি, কে প্রতিযোগিতা করবে? এখানে আমি আপনি মানে হলে আমরাই, আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের স্বতন্ত্ররা থাকবে। আওয়ামী লীগের স্বতন্ত্র যেখানে থাকবে ওখানে জাতীয় পার্টির ক্যান্ডিডেট গিয়ে কিছু করতে পারবে? আমার দীর্ঘ 35 বছর রাজনৈতিক জীবনে আমি মনে করি ইটস নট গোনা হ্যাপেন। কারণটা হলো আপনি নির্বাচনী যখন যাবেন ওইখানে আওয়ামী লীগের ক্যান্ডিডেট, আওয়ামী লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট, পাওয়ারফুল ক্যান্ডিডেট থাকবে। এখানে মানি, মাসেল, অ্যাডমিনিস্ট্রেশন, এই তিনটা পাওয়ারের কাছে জাতীয় পার্টি বা অন্য কেউ দাঁড়ানো খুবই মুশকিল হয়ে যাবে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার বান করে। আমি 18তে নির্বাচন যখন করলাম, আপনাকে অন লাইভ টেলিভিশনে বলছি, আমাদেরকে অন 10টার মধ্যে মানে 8টার মধ্যে শেষ করে ফেলতে হবে। আমার অপোনেন্ট ক্যান্ডিডেট আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন সাবেক, ওনার প্রোগ্রামটা কিন্তু 10টা পর্যন্ত হইলে ফোন করলে ওসি সাহেব বলছেন দেখতেছি আমরা, কিন্তু ওইটা 11টা পর্যন্ত চলতো। এই যে সমতাটা, এই যে ব্যালেন্সিংটা টোটালি নষ্ট হয়ে যায়। সেখানে গিয়ে জাতীয় পার্টি ভালো করতে পারবে কতটুকু আমি সন্দিহান। রাজনৈতিক পলিটিক্যাল পার্টির পার্টিসিপেন্ট ইলেকশন করে যে সমতাটা, যেটা রাজনীতির নির্বাচন কমিশন এবং লোকাল প্রশাসন, এটা আমাদের দেশের টোটালি একটা সেই কি অবস্থা চলে গেছে, ওয়ান সাইডেড হয়ে গেছে। ওকে, আপনি অনেক ধরেন আওয়ামী লীগের বা ক্ষমতাসীন দলের অনেকগুলোই সমালোচনা করেছেন, কিন্তু জাতীয় পার্টি কি নিজের কোনো সময় আত্মজিজ্ঞাসামূলক কোনো প্রশ্ন তৈরি হয়েছে? দলটার আসলে মিশন ভিশন কি, দলটার পলিসি স্ট্যান্ডার্ডটা কি, দলটার বুদ্ধিজীবী কই, দলটার গবেষণা ইন্টারফেস কোথায়, দলটার পরিকল্পনা কি, দলটার রূপরেখা কি? এই আত্মজিজ্ঞাসাগুলো না করে আপনি মানে এটা আসলে সরকারি দলকে এত প্রশ্নের মুখে রাখাটা আসলে না, সরকারকে সমালোচনা করা, সরকার কোন কোন কাজে সমালোচনা করব সেটা আমরা বিরোধী দলরাই করতে হবে, সরকারি দলের লোক করবে না। আত্মজিজ্ঞাসা তো জরুরি। হ্যাঁ, না আমি সেটা তো আসতেছি, আমরা এটাতে সেটা আমরাই করতে হবে। দুঃখের বিষয় হলো এখন মিডিয়া করে না। মিডিয়া করতে গেলেই তাদের উপরেও ঝামেলা তৈরি হয়। মিডিয়াও সেভাবে হচ্ছে না। পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও মিডিয়াগুলো শক্তিশালী হয় সরকারের সমালোচনা করার জন্য, আর আমাদের এখানে মিডিয়াগুলো শক্তিশালী হয় সরকারের প্রশংসা করার জন্য। তা আমরা এই জায়গায়ও আছি। জাতীয় পার্টির আপনি যেটা বলেন ল্যাপস আছে, জাতীয় পার্টিতে ইউনাইটেডলি আমরা নির্বাচন যে ব্যবস্থা, গত নির্বাচনে যাওয়ার জন্য সেটা আমাদের ল্যাপস আছে। জাতীয় পার্টি আমাদের পরিকল্পনার ল্যাপস আছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। জাতীয় পার্টি আমরা চিন্তাধারা করে আমাদের সুবিধাভোগী নেতারা, আমি অন রেকর্ড বলতেছি, সুবিধাভোগী নেতারা এই দল থেকে সুবিধা নিয়ে একটা গ্রুপ চলে গিয়েছে, দলটাকে বিভিন্ন পর্যায়ে, স্থানীয় পর্যায়ে দুর্বল করেছে। আর একটা গ্রুপ সুবিধাভোগী আছে, এরা তাদের সুযোগ যখন পায় তখন নির্বাচনে থাকে, নির্বাচনের স্বার্থে থাকে, যখন সুযোগ পায় না তখন নির্বাচনে বিরোধী হয়ে যায়। আমাদের এই জিনিসটা এই প্রশাসনের এবং সরকারের পক্ষ থেকে, বিএনপি যখন ছিল তা করেছে, আওয়ামী লীগ আছে 15 বছর তা করছে, আমাদেরকে তাদের সঙ্গী হিসাবে রাখে, কিন্তু পাওয়ারফুল সঙ্গী হিসাবে নয়, ক্র্যাকিং করে রাখে। আমরা যেহেতু তাদের এই ক্র্যাকিংয়ে যদি থাকি, তাহলে তাদের যে ফর্মুলা, তাদের যে ইচ্ছা, তারা যে আমাদেরকে যে প্রেসক্রিপশন দিবে, সেই প্রেসক্রিপশনের মধ্যেই নির্বাচনে যেতে হবে। এই দুর্বলতা জাতীয় পার্টির আছে। জি, আমি তাহলে আরেকটা প্রশ্ন রেখে আমি একটু সুভাষ যেতে চাই, যে আপনি যে বর্ণনা করলেন, তাহলে এই জাতীয় পার্টির ভবিষ্যৎকে আমি ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো। আমি একটু সুভাষ সিংহ রায় আপনার কাছে বিশ্লেষণটা জানতে চাইবো, যেটা বলছিলেন যে আসলে আমরা একটু লক্ষ্য করেছিলাম সম্ভবত 2015 বা 14 সময়কার ঘটনা, যে এই তখনই সবাই সমালোচনা করছিল যে তৃণমূলে আসলে প্রতীক নিয়ে যাওয়াটা ঠিক হবে না, যেটা আসলে সংঘাতের। এবং এরপর আমরা লক্ষ্য করেছি যে হ্যাঁ 2015-তে সুজনও তখন একটা রিপোর্ট প্রকাশ করেছিল যে তখন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে তারা বলছিল যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস নির্বাচনটা হয়েছিল সেই সময়, শুধুমাত্র এই একে তৃণমূলে নিয়ে যাওয়ার জন্য। এখন আবার গুটিয়ে ফেলা হচ্ছে। এখন আসলে কি মানে কোনো কারণে কি আওয়ামী লীগের তার নিজের প্রতীকের উপর এক ধরনের অনাস্থা তৈরি হচ্ছে? মানে কথা কি যদি মন খুলে বলি, আমি একটা কথা খুব খোলামেলা বলি।
এই যে এটিও তাজ রহমান যে কথাগুলো বললেন, জি আমি যদি গভীরে যাই, আপনি তো বেশ কটা প্রশ্ন করেছেন। জাতীয় পার্টির যদি শর্ট অ্যানালাইসিস করেন, জি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট, রাইট এটা যদি আপনি হিসেব করে দেখেন, এই উত্তর কিন্তু একেবারে তাদের মূল নেতা থেকে, বর্তমানে মূল নেতা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা এবং জেলা পর্যায়ের নেতারা কেউ উত্তর দিতে পারবেন না। অতএব আদর্শের যে ভিত্তি রাজনৈতিক দল থাকে, সেই দলের কাঠামোর মধ্যে জাতীয় পার্টি এতদিন রাজপথে থেকেছে, এত বিএনপির আমলে নির্যাতন নিপীড়ন এত ভোগ করেছে, তারপরেও কিন্তু সেই যা কাঠামোটা দাঁড় করাতে পারেনি। আমি তো আপনাকে প্রথম পর্যায়ে বললাম, আমি আজ থেকে 169 বছর আগে 1855 সালের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে কথাটি, তথ্যটি আমি উল্লেখ করেছিলাম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের স্মৃতিবিজ্ঞানে যদি আপনি হিসাব করে দেখেন, যে সেনাইল ডিমেনশিয়া বলে, মানে বয়স বাড়লে মানুষ স্মৃতিভ্রম হয়, স্মৃতিবিভ্রাট ঘটে, ওকে এটা আমরা জানি। কিন্তু বয়সের আগে অনেকের স্মৃতিভ্রম ঘটে, এটাকে মেডিকেল টার্মে বলা হয় প্রি সেনাইল ডিমেনশিয়া। ওকে তা আমাদের কিন্তু রাজনীতিবিদরা যখন কোনো ব্যাখ্যা করেন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যাদের বয়স এখনো হয়নি তারা কিন্তু ওই প্রি সেনাইল ডিমেনশিয়াতে ভুগছেন। ওকে অনেকগুলো বিভ্রাটের জায়গা তৈরি হয়েছে। গণতন্ত্র নিয়ে কথা বলেন, যারা গণতন্ত্রের ইকোনমিক্স ইন্টেলিজেন্স ইউনিট যে রিপোর্টগুলো দেয়, সর্বশেষ রিপোর্টে বাংলাদেশের অবস্থান কোথায়? আর সবচেয়ে উন্নত রাষ্ট্র যারা পৃথিবীকে সবক দিয়ে বেড়ায়, যে সমস্ত রাষ্ট্রগুলো, তারা কি ওই যে ফুল ডেমোক্রেসি, বিশুদ্ধ গণতন্ত্রের যে দেশের প্রথম ধাপ, সেই ধাপের মধ্যে কি তারা অবস্থান করছেন? ধরেন ওখানে আমি তালিকা দেখে বলে দিতে পারবো যে প্রথম পাঁচটিকে, শেষ পাঁচটিকে, কিন্তু আমি বলি তারা কি সে জায়গায় অবস্থান করে? আপনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে রিপোর্ট দেয়, দুর্নীতির সূচক দেয়, সেখানে কি পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র বলে যারা দাবি করেন, যারা গণতন্ত্রের ফেরিওয়ালা, তারা কি ওই জায়গায় অবস্থান করেন, শীর্ষ অবস্থান করেন? অতএব এই কথাগুলো আপনি যদি হিসাব করে দেখেন, অনেক গোলমেলে বিষয় আছে। কিন্তু গোলমেলের মধ্যে আরেকটা যদি একটু ক্লিয়ার করতেন, যেটা তাজ ভাইয়ের কথা শুনে আমি বুঝলাম, যে ধরেন আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে গিয়ে একসঙ্গে, সেটা কখনো বিরোধী দল হিসেবে, আবার কখনো সরকারি দৃষ্টিতে সরকারি দল থেকেও, যা সাড়ে সর্বনাশ হওয়া, সেটা জাতীয় পার্টি ও মনে করে যে এইভাবে আওয়ামী লীগের সাথে তাদের রাজনৈতিক স্বাধীনতাটাও হারিয়েছে। এই তো আপনি যে রাজনৈতিক স্বাধীনতা বলছেন না, আপনি রবীন্দ্রনাথের ভাষায় বলেন বুদ্ধির স্বাধীনতা। ওকে, আপনি যদি বুদ্ধির স্বাধীনতা হিসেব করে দেখেন, আর যদি আপনি সাড়ে সর্বনাশের কথা বললেন, এই সাড়ে সর্বনাশ বাংলাদেশের উপরে নেমে এসেছে কবে? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সেই জায়গায় যদি আপনি স্বীকার করে নেন, আজ নির্মমভাবে আলাপ করেন, আপনি কি বলবেন? একটু মানি মাসেল অ্যাডমিনিস্ট্রেশন, এর প্রয়োগ কখন দেখেছি আমরা? যে রহমান সাহেব বলতেন না যে মানি ইজ নো প্রবলেম, উনি বলতেন না আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান। সেই ধারাবাহিকতায় তো টানা 2 দশকে অধিক সময় এগিয়েছে। বলা হয় তাকে জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। জাতীয় পার্টি যেভাবেই তার জন্মর ত্রুটি থাকুক না কেন, জাতীয় পার্টি তার গণতন্ত্রের অভিযাত্রাতে সুযোগটা পেয়েছিল, সেটা কি কাজে লাগাতে পেরেছে? ওকে, নিশ্চয়ই এটা কাজে লাগাতে পারিনি কেন, সেটা তো প্রশ্নের উত্তরে দিলাম যে দৈনিক মানব জমিনে সাক্ষাৎকার দিয়ে বলেছে বিদেশিদের দিকে তাকিয়ে আছি, তারা সফল হলে আমরা সফল। আপনার প্রশ্নের উত্তর দেন নাই দাদা, ওই যে প্রতীকী কেন সরাইলো আওয়ামী লীগ, সেই উত্তরটা দেন। আমি এখন প্রতীকের যে কথা নেই, প্রতীকের বিষয়টা প্রতীকী অর্থেই বলি। এই যে স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থাপনায় একটা গুণগত পরিবর্তন আনতে চেয়েছিলেন, এবং সেই গুণগত পরিবর্তনে রাজনীতির দলের অংশগ্রহণটা সরাসরি করেছেন। ব্রিটেনে আছে, পার্শ্ববর্তী রাষ্ট্রে ভারতে আছে, পঞ্চায়েত নির্বাচনের ব্যবস্থা আছে, সমস্ত ব্যাপার আছে। এটা মার্কা দিয়ে আসছে। দাদা, সমস্যার জায়গাটা হচ্ছে কি, ধরেন আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, আপনি প্রতীককে তৃণমূলে নিয়ে গেলেন, সেই সময় সংঘাত হলো, এখন আবার তুলে নিয়ে আসছেন সংঘাত। যে কথা আমি ভুলে গিয়েছিলাম, আপনার এই পত্রিকায় নিউজ দেখেন, আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের নেতাকে তুলে নিয়ে যাচ্ছে। এটা পৃথিবীর আপনি অনেক ইতিহাস আছে। আমি আপনাকে বলি, আপনি যে বললেন যে সর্বকালের সবচেয়ে বেশি ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে,
আপনি কি জিয়াউর রহমানের শাসন আমলের ইউনিয়ন পরিষদের নির্বাচন গুলো আপনি কি একটু পাতা উল্টিয়ে দেখবেন? আমরা কেন বলছি সর্বকালের সর্বশেষ নির্বাচন? আপনি যদি আমাকে বলেন আমার কথা, আমি বলছি সুজনের রিপোর্ট, আমি আপনি সুশাসনের জন্য নাগরিক সুজনের রিপোর্ট তারা অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছে। কারোর রিপোর্টই কিন্তু একেবারে সে ধর্মগ্রন্থের মতন কিংবা এটা কেউ চ্যালেঞ্জও করেনি, এটা কেউ চ্যালেঞ্জও করেনি। চ্যালেঞ্জ অনেক ক্ষেত্রে করা হয় না। একটু একটু শুনতে চাই, শেখ রবিউল আলম আপনার বিশ্লেষণটা শুনবো। প্রসঙ্গ তো অনেকগুলি আসলো, দাদা লাস্টের দিকে তো বলেই ফেললেন যে মানি ইজ নট প্রবলেম। হ্যাঁ, জনগণের কথা বলেছিল তো, যখন বলেছিল যে রাষ্ট্রের নাগরিকরা যদি উদ্যোক্তা হয় রাষ্ট্রে অর্থ যোগান দেবে, আপনারা ব্যবসা বাণিজ্য প্রসারিত করুন, আচ্ছা ব্যক্তিগত উদ্যোগে আপনার শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলুন, রাষ্ট্র আপনার পাশে থাকবে, তো মানি ইজ নট প্রবলেমই তো। কারণ মানুষ অর্থই যদি সমস্যা হয়ে যায়, জনগণের মেধা বিকাশ হবে কি করে, উদ্যোক্তারা তার ব্যবসা বাণিজ্যের প্রসারটা কিভাবে হবে, কিভাবে আপনার বাড়বে, রপ্তানি বাড়বে, সেই জায়গা থেকে তো বলেছেন। যে অর্থে বিশ্লেষণ করছেন সুভাষদা সেই অর্থে বলেন। দাদারা সেভাবে বোঝার জন্য তৈরি হয়নি দেশে। দাদারা তৈরি হয়েছে, দাদা তৈরি হয়েছেন একটা বিশেষ আদর্শ বোঝার জন্য। আচ্ছা, একটা রাষ্ট্র থেকে যদি বলা হয় যে অর্থ সমস্যা নয়, তার মানে কি হচ্ছে রাষ্ট্র জনগণের সাথে আছে, জনগণের অর্থের যে প্রয়োজনীয়তা রয়েছে রাষ্ট্রের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য সেটা রাষ্ট্র যোগান দিতে পারে, এই সাহস যোগানো। আরেকটা কথা বললেন যে জিয়া রহমান বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান, তাই তো? সত্যি তো, রাজনীতিবিদদের জন্য রাজনীতিটা কঠিন করে দিয়েছিলেন উনি, কারণ আপনাকে রাজনীতি করতে হলে জনগণের কাছে যেতে হবে, দোরগোড়ায় যেতে হবে, জনগণের দুঃখ কষ্ট বুঝতে হবে, জনকল্যাণ নিশ্চিত করতে হবে, জনসমৃদ্ধি নিশ্চিত করতে হবে। শুধু ভাষণ দিয়ে আর গলাবাজি দিয়ে রাজনীতি হবে না, যেটা একসময় আওয়ামী লীগ করতো, যেরকম সেটা বুঝিয়েছিলেন। আর বললেন বঙ্গবন্ধু হত্যার পর রাজনীতির গণতন্ত্র নষ্ট হয়ে গেছে। আরে ভাই, বঙ্গবন্ধু জীবিত থাকতেই তো হয়েছে, একদলীয় শাসন বাকশাল চতুর্থ সংশোধনের মাধ্যমে ছোট ছোট রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ করে দিয়েছিলেন বঙ্গবন্ধু জীবিত থাকাকালীন। সংকট স্বাধীনতার পরে হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ 66 থেকে 70 পর্যন্ত ভালো রাজনীতি করেছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনায় গিয়ে আওয়ামী লীগ তো ব্যর্থ হয়েছে, চরমভাবে ব্যর্থ হয়েছে। এবং এদেশের মানুষের রাজনৈতিক চাহিদা, রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা, সেগুলি পূরণে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। যার ফলে যে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, বিএনপিকে এই জাতীয়তাবাদী আদর্শ নিয়ে এসে জনগণের রাজনৈতিক চাহিদা পূরণ করতে হয়েছে, সেটাই হচ্ছে রাজনৈতিক আপনার গর্বের জায়গা। বহুদলীয় গণতন্ত্র বলেন, স্বনির্ভর বাংলাদেশ বলেন, আমাদের হাত দিয়ে হয়েছে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনি চলে আসেন, দাদা যেটা বলছিল, আপনি কি আমার কাছে সময় নিয়ে যেতে চাচ্ছেন? আমি বিরতি নেই, বিরতির পর ফিরে এসে আপনার কাছ থেকে শুরু করবো। নিশ্চয়ই দাদারও অনেক কিছু বলার আছে, তাদের কিছু বলার আছে, আমি বিরতি নেই। আমি ছিলাম আসলে আপনাকে যে আপনি যেটা শুরু করছেন সে জায়গা থেকে শুরু করবেন নিশ্চয়ই। পাশাপাশি আমি ছোট্ট প্রশ্ন যোগ করে দিই, যেহেতু আমরা উপজেলা নির্বাচন নিয়ে কথা বলছিলাম, যে বিএনপির স্ট্যান্ড বিষয় থেকে, সেখানে দেখছিলাম যে আমাদের কাছে গণমাধ্যমে যে তথ্য আছে সেখানে বলছেন যে বিএনপি চেয়ারম্যান হতে মানে আগ্রহী এবং ৪৫ জনের মতো আছেন যারা বিএনপি করেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে, তারা নির্বাচনের মাঠে আছেন। এখন দল বলছে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, কিন্তু আবার তারাও বলছেন যে তারা স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় থাকতে চান। সেক্ষেত্রে যদি আরো সংখ্যাটা বেড়ে যায়, বিএনপি আসলে কি করবে? না, সংখ্যা বাড়ার সুযোগ নেই। আপনার দল নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। অসংখ্য নেতাকর্মী আছে এবং জনপ্রিয় প্রার্থী আছে, তারা বিচ্ছিন্নভাবে নির্বাচনে অংশ গ্রহণ করার মানসিকতা থাকতেই পারে, কিন্তু দল করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করা যাবে না। দলের সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করতে চাইলে নিশ্চয়ই তিনি দলে থাকতে পারবেন না, দল তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। আচ্ছা, এখন একটু আমি দাদার কথায় যেতে চাচ্ছিলাম। বলা হয়েছিল একসময় আপনি তুলছিলেন যে প্রতীকে নির্বাচন হতো না, তাই না? দলীয় প্রতীকে হতো না। আওয়ামী লীগ সেই দলীয় প্রতীকে করেছে কারণে দলীয় প্রতীকটা নৌকা মার্কাটা দিয়ে দিতে পারলে প্রশাসন এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত ছিল তারা স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয় করে দিতে সহজ হবে, কারণ প্রতীকের প্রার্থীকে উইন করাতে হবে, নৌকা মার্কার প্রার্থীকে। আচ্ছা, এখন যেহেতু শক্ত প্রতিদ্বন্দ্বী নাই, নির্বাচনে একটা বড় অংশ কি অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করছে, যার ফলে নিজেরা নির্বাচন প্রতীকটা উঠে গেলে আরো সুবিধা হয় কি, যে উইন করে সেই তাদের লোক, দ্বন্দ্ব সংঘাত কম হয়, সাংগঠনিকভাবে ওনারা বিব্রতকর অবস্থায় কম পড়ে। অর্থাৎ প্রতীক আনা হয়েছিল আওয়ামী লীগের স্বার্থে, এখন প্রতীক ছাড়া নির্বাচন যেটা হবে জাতীয় প্রতীক, সেটা হচ্ছে আওয়ামী লীগের দলের স্বার্থে, শক্তিশালী স্থানীয় সরকার গঠন করার স্বার্থে না, অথবা
ধরেন গ্রহণযোগ্য জনপ্রতিনিধি গঠন করার স্বার্থে না, নির্বাচিত করার স্বার্থে না, আওয়ামী লীগের দলের স্বার্থে হচ্ছে, সরকারের স্বার্থে হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ যাই করছে, ধরেন আপনি নির্বাচনের প্রতীক নিয়ে যাওয়া বা না নিয়ে যাওয়া, তার দলীয় স্বার্থে করছে। তো বিএনপি আসলে কোন দলীয় স্বার্থে সবগুলোকে বর্জন করছে? আমরা জনগণের স্বার্থে করছি, দলীয় স্বার্থে না। আমাদের হচ্ছে যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার চাই, গ্রহণযোগ্য নির্বাচন চাই। আপনি নির্বাচন ব্যবস্থাপনাটা যদি বলেন, সম্পূর্ণভাবে সরকার অর্থাৎ আওয়ামী লীগের দখলে চলে গিয়েছে। এক, নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, বিশেষ করে নির্বাচন কমিশন এবং ভোট গ্রহণ এবং গণনার সাথে যারা জড়িত, তারা সরকারের নির্ধারিত ফলাফল প্রকাশ করছে মাত্র আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি আপনি বলেন, তারা সরকারি দলের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়ে নিচ্ছে। যার ফলে তো এই সংকট, জনগণের ভোটে অধিকার নেই, জনগণ ভোট বিমুখ হচ্ছে, রাজনৈতিক দল বা প্রার্থী সমান সুযোগ পাচ্ছে না। সেই নির্বাচনের প্রক্রিয়াটাকে আপনার যেটাকে বলে বন্ধ করে অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের অবাধ ভোটের অধিকার নিশ্চিত করার দায়িত্ব তো রাজনৈতিক দল হিসেবে আমাদের উপর বর্তায়। সেই স্তর থেকে আমরা রাজনীতি করছি, আন্দোলন করছি, সংগ্রাম করছি। জনস্বার্থ তো আগে, দলের স্বার্থ নয়। আওয়ামী লীগের মতো দল এবং ধরেন ব্যক্তি স্বার্থ তো বিএনপি রাজনীতি করে না। বিএনপি বৃহত্তর জনগণের স্বার্থে, দেশের স্বার্থে রাজনীতি করে। যেহেতু গণতন্ত্র এবং আপনার জনগণের ভোটের ভিত্তিতে সরকার এবং জনপ্রতিনিধি নির্বাচন হচ্ছে ফান্ডামেন্টাল রাইট, সেই অবস্থান থেকে বিএনপি রাজনীতি করছে। আমি যদি একটা বাক্য বলতে পারি ভালো হতো। দেখেন, এই যে স্বাধীনতার কথা বলছেন না, স্বাধীনতা নিশ্চিত করে কিন্তু রাষ্ট্র। আমি একটা বাক্য দেবো, কারণ হচ্ছে রাষ্ট্র যখন স্বতন্ত্রভাবে ফাংশন করে, জনগণের স্বাধীনতা নিশ্চিত হয়। আমাদের দুঃখের বিষয় হচ্ছে রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ একাকার হয়ে গিয়েছে, যার ফলে জনগণের স্বাধীনতা দিন দিন খর্ব হয়ে সুন্দর কোটায় চলে আসছে। আচ্ছা, আমি একটু তাজরহমান আপনার কাছে জানতে চাইবো যে আমি অনেক গণমাধ্যমে দেখছিলাম, তাদের বিশ্লেষণটা এরকম হচ্ছে যে গত 15 বছরে বিশেষ করে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে নানানভাবে নির্বাচন করতে গিয়ে তারা এমন দলের কাছে বা এমন দলের চেয়েও কম ভোট পেয়েছে, যেটা আসলে প্রশ্ন যোগায়। কারণ হচ্ছে উত্তরবঙ্গের একটা বেল্ট আছে যেখানে হচ্ছে জাতীয় পার্টিকে এটা বলা হয় দুর্গ, বা জাতীয় পার্টি অনেকগুলো আছে। এখনকার দিনে অনেকেই বিশ্লেষণ করেন যে এখন যদি জাতীয় পার্টির যে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তাকে অনেক বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হবে। এরকম একটা অবস্থার মধ্যে থেকেও কেন জাতীয় পার্টি তার অবস্থান স্পষ্ট করতে পারছে না? সে কি করতে চায়, কি অবস্থাটা একটু কি পরিষ্কার হচ্ছে? আমি এই জায়গাতে একটা জায়গায় আসি। জাতীয় পার্টি ক্ষমতা ছাড়ার পরে 91-এ নির্বাচন করেছে, সমস্ত নেতারা জেলে ছিলেন, এরশাদ সাহেব সহ। আমরা 35টি আসন পেয়েছিলাম, কোনো জোট, কোনো কিছু নাই। এক্সট্রিম যত ধরনের অত্যাচার নির্যাতন ছিল জাতীয় পার্টি ছিল। আসেন 96-এ, এরশাদ সাহেব জেলে ছিলেন, 5টি আসন থেকে জিতলেন, আমরা কিন্তু 32টি আসনে জিতলাম। আসেন এবার 96-এ, আমাদের 2001-এ আমাদের দল এককভাবে নির্বাচন করে আমরা 14টি আসনে জিতলাম। আসেন 2008-এ আমরা মহাজোট করলাম আওয়ামী লীগের সাথে। এটা ইতিহাস তো আর জানে, বাংলাদেশের মানুষও জানে। আমরা আসলাম 27টিতে, আমাদের সাথে কিন্তু 50টাতে নেগোসিয়েশন হওয়ার পর, ইলেকশনে যাওয়ার পরেই কিন্তু 30টা দেওয়ার পর বাকিগুলো ওপেন করে দেওয়া হলো। 2014-তে 35টা, 2018-তে হলাম 23টা, 2024-এ ওরা 11 জন, আমরা চলে আসছি 11 জনে। আমরা জোট করে বৃহত্তর একটা শক্তির সাথে তাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য যত রকমের যত ফর্মুলা, দলকে ইউজ করা, আমাদের দল সামনে যাওয়া, সব হয়েছে। বিনিময়ে বেনিফিটই দেয় আওয়ামী লীগ, দেয়ার ইন পাওয়ার। আর আমাদের সাংগঠনিক দুর্বলতা, দল থেকে বারবার নেতা কর্মীরা। এমনটা কি নয় যে আপনারা ভোটহীন ক্ষমতার মজা পেয়ে গেছেন, যার কারণে আসলে এই সবগুলো দেখছেন বা বসে বসে? আমি আপনাকে বক্তব্যের প্রারম্ভিকে বলেছিলাম যে আমাদের দলের কিছু নেতারা আছেন, যারা তাদের এমপি হইতে হবে। হুসাইন মোহাম্মদ এরশাদের সময় এমপি ছিলেন, মন্ত্রীও ছিলেন, নেতা উপনেতা সবকিছু হওয়ার জন্য তাদের স্বার্থের প্রয়োজনে দলটাকে বারবার এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। দলের অনেক নেতাকর্মী আছে চুপচাপ হয়ে যাচ্ছে, অনেক নেতাকর্মী ছিটকে পড়ে যাচ্ছে, অনেকরা ডান বাম চলে যাচ্ছে, অনেকে রাজনীতি ছেড়ে যাচ্ছে। এটা হয় কি, যখন বেশি দিন রাজনীতি করার পর দল যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, নেতাকর্মীরা যেটা হয়, আমাদের দুর্গটাও কিন্তু সেই জায়গায় নষ্ট হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ। সুভাষ সিংহ রায়, আপনার বিশ্লেষণে জানতে চাইবো, সংকট যে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া অন্যদের মধ্যে আছে তা কিন্তু না। অনেকেই বলছেন যে যা পরিস্থিতি তৈরি হয়েছে, আওয়ামী লীগ এখন রাজনীতির মাঠে বলেন অনেকটা বন্ধুহীন। অনেকের এই অভিযোগটাও করেন বহির্বিশ্ব বন্ধুহীন। অন্যের জন্য সংকট করতে গিয়ে আওয়ামী লীগ নিজের জন্য অনেক বড় সংকট তৈরি করে রেখেছে। এটা আপনি তো একেবারে টানা মুখস্থ বলে গেলেন। ওকে, আমি তো মুখস্থর মতো বলতে পারবো না। মাথার মধ্যে মুখস্থ প্রশ্ন আমি যে জিনিসটা বলি, ইনকলাবের এক সময় সম্পাদক ছিল মৌলানা মান্নান। তার রাজনৈতিক অবস্থান কি এবং 71 মুক্তিযুদ্ধ কি ছিল
তাকে একজন সাংবাদিক বারবার প্রশ্ন করছিল, আমার একটু তাজ রহমানকে আপনি যেভাবে প্রশ্ন করছেন সেটা কথা মনে পড়ে গেল। কিরকম? বলেছিল যে খুসান কে। এখন তাজ ভাই, আপনি কি আমার কথায় খোঁচা পেয়েছেন? না না, এই যে খুসান কেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে খোঁচালাম দাদার কাছে, দাদা এখন কথাগুলো তো যখন বলতে যাওয়া হবে, আপনি বলেন রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ। মানুষ। ওকে। কমরেড মণি সিংকে বঙ্গবন্ধু বলেছিলেন যে আমি তো কমিউনিস্ট না, কিন্তু সমাজতন্ত্রে বিশ্বাস করি। আপনারা কমিউনিস্টরা মানুষ দেখেন আকাশ থেকে, আর আমি মানুষ দেখি মানুষের সাথে দাঁড়িয়ে, মানুষের সাথে থেকে। অতএব রাজনীতিতে মানুষ এবং রাজনীতিতে দায়িত্বশীলতা, এবং সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, এই শর্ত। আপনি বলেন যে আওয়ামী লীগ বন্ধুহীন হয়ে পড়েছে। বিএনপি তো 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিল, নির্বাচন করে 1.5 মাসও টেকতে পারেনি। অতএব জনগণ যদি কারোর বন্ধু থাকে, তাকে কিন্তু কেউ সরাতে পারে না। এই যে জিয়াউর রহমানের নিয়ে অনেকগুলো কথা বললেন শেখ রবিউল ভাই, রাজনৈতিক নেতা, তাকে তো বলতেই হয়। এবং সেখানে আমি একটা ছোট তথ্য দিই, আমি হাতে কলমে দেখাতে চাই। এই পত্রিকা হচ্ছে প্রতিচিন্তা, প্রথম আলোর ত্রৈমাসিক পত্রিকা, সম্পাদক মতিউর রহমান। এটা 2014 সালের অক্টোবর থেকে ডিসেম্বর সংখ্যায় মোখলেসুর রহমান সিধু মিয়া, তিনি হচ্ছেন মশিউর রহমান জাদু মিয়ার ভাই, জিয়াউর রহমানের সিনিয়র মিনিস্টার। তার সাক্ষাৎকারে এক জায়গায় বলছেন, জিয়াউর রহমান কিন্তু বাংলা লিখতে পড়তে জানতেন না, তিনি শেষের দিকে যা কিছু সই করতেন সেটা করতেন শুধু বাংলায় জিয়া লিখে। আপনারা যদি তার স্বাক্ষর করা ফাইল ইত্যাদি দেখেন তাহলে এই ব্যাপারটা লক্ষ্য করবেন। করাচিতে তিনি লেখাপড়া শিখেছেন, যত সামান্য বাংলা বলতে পারতেন, বাংলা লেখাপড়া কিছুই জানতেন না। প্রথম দিকে তিনি যে বাংলায় বক্তৃতা দিতেন সেগুলো উর্দুতে লিখতেন, লিখে তারপরে তিনি থেকে ভাষণ দিতেন। এখন এই গুরুত্বপূর্ণ পত্রিকার এই সাক্ষাৎকার বেরোনোর পরে বিএনপির কোন নেতা কিংবা কোন বুদ্ধিজীবী কিন্তু প্রতিবাদ করেনি। আমি এই কারণে বলছি, গণতন্ত্র এবং দেশপ্রেম, বাংলাদেশের মানুষ, রাজনীতি এত সহজ ব্যাপার নয়, এত সহজ ব্যাপার না। আপনি যে প্রসঙ্গটা তুললেন, নিশ্চয়ই শেখ রবিউলকে দিলে শেখ রবিউল নিশ্চয়ই এটা কথা বলতে পারতেন, তিনি বাংলা কম বলতে পারতেন, তিনি ইংরেজিতে পড়াশোনা করেছেন, আমি ইংরেজি ভালো বলতে পারতেন। আর সময় দিতে পারছি না।